আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। শুরুতেই ইরান যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা আরও তীব্র হচ্ছে। সৌদি আরব, কুয়েত ও ইরাকের কুর্দি অঞ্চলে একাধিক ড্রোন হামলা ও প্রতিহতের ঘটনা ঘটেছে। এদিকে রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে আসা ড্রোন ভূপাতিত করেছে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে কুয়েতের একটি সরকারি ভবন ও আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে হামলায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর আগে লেবাননের বৈরুতে একটি হোটেলে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছেন। এদিকে আইআরজিসি দাবি করেছে অন্তত 6 মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় রাজধানী সহ দেশ জুড়ে বিভিন্ন স্থানে পাম্প বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি তেল নিতে আসা মানুষের ভিড় বাড়ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে 14টি সিএনজি ও পেট্রোল পাম্প রয়েছে। এই পাম্পগুলোতে গত রাত থেকে তেল বেচাকেনা বন্ধ করে দেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সকালে উপজেলার হিজলতলী, মৌচাক, চন্দ্রা, খারাজোড়া সহ অনেক পাম্প অকটেন দিলেও ডিজেল দেওয়া বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় পরিবহন ও দূরপাল্লার যানবাহন চালকরা। অভিযোগ রয়েছে পাম্পে তেল মজুদ থাকলেও দাম বেশি পাওয়ার আশায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন মনিটরিং করলেও মানছে না পাম্প কর্তৃপক্ষ। মানুষের অফিস আদালতে চলতে তো খুব কষ্ট হইতেছে বা মহাজনকে খুব ক্ষয়ক্ষতি হইতেছে। তারা তেল এইভাবে বাড়তি দামে বেচার জন্য তারা সিন্ডিকেট শুরু করছে। সিন্ডিকেটটা কি হয় বলেন? আমরা তেল চাচ্ছি, আমরা তেল দিচ্ছে না, এই মজুত করে রেখে দিচ্ছে। এই যে ট্যাঙ্কিতে এরা নিউ না হলেও 2 থেকে 3 গাড়ি তেল এদের মজুত আছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্পের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, তেলের পাম্পগুলোর কি অবস্থা এবং লম্বা লাইনে অপেক্ষায় থাকা ক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। জি রাফা, আপনি যেমনটি বলছিলেন যে তেলের পাম্পে বা গাড়ির কেমন লাইন রয়েছে সেটি জানার থেকেও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে এই পেট্রোল পাম্পে তেলই নেই। অর্থাৎ আজ এইখানে যতগুলো গাড়ি এসেছে প্রত্যেকটা গাড়ি ফেরত গিয়েছে তেল না নিয়ে। আমরা একটু আগে কথা বলেছি বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেনের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে ঢাকায় এই মুহূর্তে 99% পেট্রোল পাম্পে তেল নেই। অর্থাৎ গত শুক্র এবং শনিবার 2 দিনই কোনো প্রকার জ্বালানি তেল পেট্রোল পাম্পগুলোতে ঢোকেনি, যার কারণে এই সংকটটি তৈরি হয়েছে। আজ দুপুরের পরে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহের কথা রয়েছে। এই তেল আসার পর থেকেই তেল দিতে পারবেন। শুধুমাত্র সিএনজি বা গ্যাস চালিত গাড়িগুলোতেই জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে। আমরা যদি একটু বলে রাখি যে সরকারের পক্ষ থেকে যে তেলের বিক্রির পরিমাণ নির্ধারণ করে দেওয়ার পর থেকেই কিন্তু মানুষের মধ্যে একটি শঙ্কা বা আতঙ্ক বিরাজ করে। তারপরে থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে গাড়ির লাইন আরও বড় হয়। অর্থাৎ হোন্ডা বা মোটর সাইকেলে যে 2 লিটার অকটেন, প্রাইভেট কারগুলোতে 10 লিটার অকটেন বা পেট্রোল এবং লোকাল বাসগুলোতে 70 লিটার তেল এবং দূরপাল্লার বাসগুলোতে যে 200 লিটার পর্যন্ত ডিজেল বিক্রির যে পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটির পর থেকেই কিন্তু এই অস্থিরতা বিরাজ করছে। আমরা যদি একটু বলে রাখি যে আমাদের এই বাংলাদেশের যে বর্তমান যদি জ্বালানির কথা বলি যে 10 থেকে 12 দিনের ডিজেল মজুত রয়েছে, এছাড়াও অকটেন রয়েছে 15 দিনের মতো এবং অন্যান্য জ্বালানি 15-20 দিনের রয়েছে। এমনটাই কিন্তু বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান তিনি বলেছেন যে স্বাভাবিক সময়ে কিন্তু 15 দিনের প্লাস জ্বালানি রাখা হয়। যেহেতু আমাদের দেশে সবথেকে বেশি প্রয়োজন পড়ে ডিজেলের, অর্থাৎ ডিজেলের মজুতটা 15 দিনের মতো রাখা হয়। এছাড়াও অকটেন পেট্রোলের পরিমাণ 1 মাসের মতো রাখা হয়। যেহেতু আমরা অকটেন আমদানি করি না, অকটেন আমাদের যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সেই গ্যাস থেকে আমরা পেয়ে থাকি, যার কারণে অকটেন নিয়ে বাংলাদেশে কোনো সংকট নেই। শুধুমাত্র ডিজেলটাই আমাদের আমদানি করা হয়। আর এই ডিজেলের মধ্যে আমাদের পূর্ব এশিয়া থেকে চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া
মালয়েশিয়া থেকে আমাদের পরিশোধিত তেল আসে। এর পাশাপাশি আমাদের কিন্তু ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি আসে মধ্যপ্রাচ্য থেকে। আমরা বিপিসি চেয়ারম্যান আমাদেরকে যেটি বলেছেন যে মধ্যপ্রাচ্য থেকে মার্চে, অর্থাৎ এই চলতি মার্চে 2 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আসার কথা ছিল। এর মধ্যে 1 লাখ মেট্রিক টন আমরা পেয়েছি, কিন্তু যুদ্ধের কারণে 1 লাখ মেট্রিক টনের আশা অনিশ্চিত হয়ে যায়। তারপরে থেকেই কিন্তু একটু জ্বালানির ক্রাইসিসের মতো হয়েছে। তবে এই পরিস্থিতি। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগে প্রায় 2.5 লাখ টন এলএনজি সহ হরমুজ প্রণালী অতিক্রম করে আসা 15টি জাহাজের মধ্যে 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্প কারখানার কাঁচামাল রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই সময় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও সংঘাত শুরু হওয়ার আগেই জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগে প্রায় 2.5 লাখ টন এলএনজি সহ হরমুজ প্রণালী অতিক্রম করে আসা 15টি জাহাজের মধ্যে 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এ বিষয়ে আরও জানাতেই সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী সাইফুল মাহমুদের কাছে। সাইফুল, জ্বালানিবাহী 8টি জাহাজ তো বন্দরে এসে পৌঁছেছে আমরা জানি, এরপর আর কোনো খবর আছে কিনা জানাবেন। আর জ্বালানি তেলের জন্য এখনো কি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আছে কিনা সেটিও জানাবেন। জি রাকা, আসলে যেমনটি বলেছেন, মধ্যপ্রাচ্যে আসলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে এক ধরনের আসলে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। আসলে যদিও এটি সম্পূর্ণই গুজব, জ্বালানি তেলের আসলে কোনো সমস্যা নাই বললেই চলে। তবে আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে বন্দরের অবস্থান করছি। চট্টগ্রাম বন্দরে কিন্তু 8টি জাহাজ গতকাল রাতে কিন্তু এসে পৌঁছেছে জ্বালানি নিয়ে। তার মধ্যে 5টি হচ্ছে এলএনজি এবং 2টি হচ্ছে যে এলপিজি, একটি হচ্ছে যে লিকুইড জাতীয়, যেটি আসলে এলপিজি এবং এলএনজিকে তরলীকৃত করে এবং এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়ে থাকে। এই 8টি জাহাজের মধ্যে 4.5 লাখ টন জ্বালানি রয়েছে এবং আরও 2টি জাহাজ কিন্তু আউটারে অপেক্ষমান আছে। এই জাহাজগুলো কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। তবে এই জাহাজগুলো এখন বন্দরে বিচিং করেছে এবং এগুলি থেকে ধীরে ধীরে কিন্তু আসলে জ্বালানির সরবরাহ যেটি সেটা কিন্তু তারা করছে এবং হয়তো যেই কদিন সময় লাগে, তবে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই জ্বালানিগুলো আসলে খালাস করা হবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন এবং সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন এখন এই মুহূর্তে এই 8টি জাহাজকে, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই তরলকৃত যেই এলপিজি, এলএনজি এবং লিকুইড রয়েছে এগুলি কিন্তু আসলে খালাসের জন্য জোর দিচ্ছেন এবং খুব তৎপর এগুলি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই চট্টগ্রামে কিন্তু আসলে জ্বালানি তেলের জন্য এখনো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে। তবে অনেক পেট্রোল পাম্প কিন্তু গত 2-3 দিন যাবৎ বন্ধ রয়েছে। চট্টগ্রাম নগরীতে মাত্র 2-1টি পাম্পে কিন্তু তেল দিচ্ছে। তবে এটা নিয়ে যারা সাধারণ গাড়ি চালক আছে, বাইকাররা আছে, তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এটি দ্রুত সমাধান চাচ্ছেন সবাই। রাখা, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরে 8টি জাহাজ নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য খবর। গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার 2026 আয়োজন করা হয়। পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্যান্য বছরের মতো এবারও 5টি ক্যাটাগরিতে 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত করা হলো। আওয়ামী শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দি দেওয়া গুমের শিকার ব্যারিস্টার আরমানকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। একই ট্রাইব্যুনালে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী GM মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মাহমুদ, অনেকগুলো মামলার শুনানি হওয়ার কথা আজ, এখন পর্যন্ত কতটুকু অগ্রগতি আছে বলবেন? ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট 8টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 6টি এবং ট্রাইব্যুনাল 2-এ 2টো মামলা। দুটো ট্রাইব্যুনালে কিন্তু বিচার কাজ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ র্যাবের গুম ও নির্যাতনের মামলায় এখানে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণের অংশ হিসেবে জবানবন্দি দেয়া ব্যারিস্টার আরমানকে এখন জেরা করছেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল গনি টিটু। তিনি ব্যারিস্টার আরমান যে সাক্ষ্য দিয়েছেন, অর্থাৎ জবানবন্দিতে যে তথ্যগুলো দিয়েছেন, সেই তথ্যগুলোকে আবার জিজ্ঞাসাবাদ করে সেগুলো ঠিক আছে কিনা বা এখানে যদি কোনো প্রশ্ন থাকে, এই বিষয়গুলোই আসলে আসামিপক্ষের আইনজীবীরা তুলে ধরছেন। একই সাথে এরপরে কিন্তু এই কল্যাণপুরের জাহাজ বাড়িতে যে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা করা হয়েছিল, এই মামলার বিচারিক কাজ রয়েছে। এছাড়াও কিন্তু আরও 4টি মামলার বিচার কাজ এই ট্রাইব্যুনাল হবে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ কিন্তু 2টো মামলার বিচার কাজ রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগ নেতা, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলার পরবর্তী তারিখ 10 মার্চ নির্ধারণ করা হয়েছে। এখন এই ট্রাইব্যুনালে, অর্থাৎ ট্রাইব্যুনাল 2-এ ওবায়দুল কাদেরের মামলায়, অর্থাৎ জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধ মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। তো এখনও আসলে সবগুলো মামলার বিচারিক নির্দেশনা আসেনি। আমরা পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য এবং সুনির্দিষ্ট তথ্য আপনাকে দিতে পারবো। আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাকা, ধন্যবাদ। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের ফাইনালে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। আহমেদাবাদে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। দুর্দান্ত ফর্মেট থাকা ভারত নিজেদের শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতে জিতে আছে বেশ ফুরফুরে মেজাজে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের ব্যাটিং অর্ডারে মূল ফোকাসে থাকবেন ঈশান কিষান ও অধিনায়ক সূর্যকুমার যাদব। দলের পেসাররাও আছেন ফর্মে। ট্রফি ধরে রাখার লক্ষ্যেই এই ম্যাচে মাঠে নামবে তারা। অন্যদিকে 2021 আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড এখনও শিরোপার দেখা পায়নি। তাই তো এবারের বিশ্বকাপে ট্রফি জয়ের এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবে না কিউরিরা। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।